নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে স্বনির্ভর করার উদ্দেশ্যে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সদর বিডিও অফিস চত্বরে খোলা হলো একটি দোকান। নাম দেওয়া হলো সৃষ্টিশ্রী। সৎ মায়ের দ্বারা হত্যার চেষ্টা প্রতিবন্ধী এক কিশোরকে থানায় অভিযোগ দায়ের মহিলার স্বামীর। জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ওই কিশোর। দোকানটির নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী। এখানে তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলারা তাদের হাতের কাছে দ্রব্য এবং প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হতে পারবেন। জলপাইগুড়ি সদর বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুক্রবার এমনই এক দোকানের উদ্বোধন হলো। এদিন ফিতে কেটে উদ্বোধন করলেন সদর বিডিও মিহির কর্মকার। পঞ্চম অর্থ কমিশনের মাধ্যমে 2,87,000 টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই দোকান ঘর। এই বিষয়ে বিডিও বলেন, পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই দোকানটি তৈরি করে দেওয়া হয়েছে। এখানে তিনজন রয়েছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন। তারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্যই এমন উদ্যোগ। আগামী দিনে এমন আরো কিছু কাজ করা যায় কিনা তার চেষ্টা করা হবে। এর পাশাপাশি আরো কিছু কাজ করা হয়েছে যাতে অনেকেই স্বনির্ভর হতে পারেন। এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন তরুণের সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, আজ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এমন স্টল তৈরি হওয়ায় তিনজন বিশেষ চাহিদা সম্পন্নরা স্বনির্ভর হতে পারবেন। আমরা এই বিষয়ে এর আগে সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলেছিলাম। তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা পঞ্চম অর্থ কমিশনের টাকা দিয়ে 2,87,000 টাকা ব্যয়ে আমাদের এই দোকান ঘরটা তৈরি হয়েছে। এবং এই দোকান ঘরে আমাদের সদর ব্লকের হস্ত নির্মিত বিভিন্ন জিনিসপত্র, তার সঙ্গে অন্যান্য জিনিসপত্র যেগুলো একটা মনোহারীর দোকানে পাওয়া যায়, সেই সব দ্রব্য মিলে তার সঙ্গে জেরক্স মেশিনকে অ্যাটাচ করে এই তিনটে বিষয়ের দোকান একটা খোলা হয়েছে এখানে। এবং এই দোকানের খোলার আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে রোজগারের সংস্থান করে দেওয়া। বিশেষ করে স্বাভাবিক সমাজে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা মানুষ, তারা বিশেষভাবে সক্ষম, তারা কিন্তু এই সুযোগটা মানে বাইরের জগতে কম পেয়ে থাকে। সেই চিন্তা করেই আমরা এখানে চেষ্টা করেছি যারা বিশেষভাবে সক্ষম মানুষ, আমাদের যেমন কমলা ম্যাডাম দিদি আছেন, শান্তি আছেন এবং মহেশ্বরী দিদি আছেন, এই তিনজনকে নিয়ে আমরা এই দোকানটা শুরু করেছি। এবং তারা মানে যেসব জায়গা থেকে জিনিসপত্রগুলো কিনবে তারাও হাতে তৈরি করে, সেখানেও কিছু লোক নিযুক্ত আছে। সার্বিকভাবে একটা বেশ ভালো পরিমাণ লোকের অর্থ সংস্থান এখান থেকে, রোজগার সংস্থান এখান থেকে হবে। এবং এই উদ্যোগের মূল উদ্দেশ্যই কিন্তু কিছু যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদেরকে একটা সুযোগ করে দেওয়া। কতজন লাভবান হবেন আস্তে আস্তে? এটা আমরা চেষ্টা করছি, আমরা তো শুরু করলাম, এখন আস্তে আস্তে চেষ্টা করছি আমরা এটাকে বাড়ানোর। আমাদের তো পঞ্চায়েত সমিতির এবং বিডিও অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন অন্যান্য কাজও করছি যাতে রোজগারের বিষয় হয়। এর আগে আমরা আবির তৈরির প্রশিক্ষণ দিয়েছিলাম, সেটার খবর আপনারাও করেছিলেন, সেখানেও মানুষ কিছু কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আশা করি এইভাবে আমরা আস্তে আস্তে মানুষকে স্বনির্ভর করে তুলতে পারবো। দেখা যাচ্ছে এই বিল্ডিংটি একটু নামও দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার নাম দিয়েছি আমরা সৃষ্টিশ্রী। মানে এটা কিসের? এটা এখানেই তো সৃষ্টি হচ্ছে, এখানেই তো আমাদের সব মানে কি বলবো, এখানে থেকেই রোজগারের সৃষ্টি আর কি। সেই জন্য আমাদেরই দেওয়া। কতটা উপকার হবে বলুন তো? এখন আমরা যদি করতে পারি তাহলে উপকার হবে, আর যদি মনে করেন বিডিও সাহেব যদি কিছু সাহায্য করে তাহলে আরো হবে। আপনাদের মতো কতজন এই দোকানটা দেখাশোনা করবেন? এখন মনে করেন ওই যে কমলা দি আছে, হ্যাঁ, তারপরে মহেশ্বরী বর্মন আছে। প্রত্যেকেরই সমস্যা রয়েছে? হ্যাঁ, প্রত্যেকের সমস্যা রয়েছে। এখন ওনারও পা হাত ডিবেট আছে, হ্যাঁ, উনিও আর কি করবে আচ্ছা আমাদের সাথে। আর কে কে আছে বলুন তো, আর কি সমস্যা রয়েছে? এখন আরো তো মানুষ আছে না, প্রত্যেকেরই সমস্যা আছে, তাই তো? হ্যাঁ ঠিক। দেখুন, আজ আমাদের
বিডিও অফিস চত্বরে একটা বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের স্বনির্ভর হয়ে ওঠার জন্য আমাদের বিডিও অফিস আমাদের যে সমস্ত উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার বাবু এবং গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের বিভিন্ন ব্যবসা করার জন্য একটা স্টল তারা ব্যবস্থা করলেন। তো এইখানে যারা আছে আর কি, বিশেষ করে কমলা মণ্ডল, সে একটা জন্মগতভাবে তার সমস্যা, তারা 2 বোন, দাদা ছিল, তার দাদা সদ্য কিডনিতে আক্রান্ত হয়ে কিডনির সমস্যাজনিত কারণে মারা গিয়েছে এবং তাদের চলার খুব দিন কাটানো খুব সমস্যা হচ্ছিল। তো সেই সময় বিডিও সাহেব স্বপ্নতরণে যান এবং তাকে সব কিছু বলি খুলে তখন উনি বিডিও সাহেব বলছিলেন একটা দোকানে ব্যবস্থা করে দেবেন এবং সেটা করে দিল। এটা হচ্ছে স্বপ্নতরণের একটা সাফল্য যে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন তারা স্বনির্ভর হতে পারবে। এর জন্য ব্লক প্রশাসন থেকে সকলকেই আমরা সকলকেই অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। আমার নাম দেবাশিস চক্রবর্তী, সম্পাদক স্বপ্নতরণ। সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাইয়ের অভিযোগ শিলিগুড়িতে। সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনায় স্তম্ভিত শহরবাসী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে। জানা গিয়েছে, ওই বাড়িতে একটি মুদির দোকানে একাধিকবার জিনিস নেওয়ার নাম করে 2 যুবক সকাল থেকে অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ, কখনো দেশলাই, কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্ত করেন সুজাতা সাহাকে। এরপর এক প্রকার বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী। তারপরেই শটাং বাড়ির ভেতরে প্রবেশ করে ওই 2 যুবক। নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় ওই 2 যুবক। জানা যায়, এরপরেই ওই 2 যুবকের পেছনে ধাওয়া করেন এলাকার প্রাতঃভ্রমণে বেরিয়ে আসা এক ব্যক্তি, ধরেও ফেলেন তাকে। এরপরেই সজোরে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে সেই জায়গা থেকে স্কুটি নিয়ে চম্পট দেয় 2 যুবক। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার লোকজনের দাবি, শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড এমন একটি জায়গা যেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ। সকাল 7:38 এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। এই নিয়ে শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডে পরপর বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত ওয়ার্ডবাসীরা। এলাকার 23 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল জানান, বেশ কয়েকদিন যাবৎ ভোরবেলার থেকে 23 নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাওয়ার কাট হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ে। আজও সকাল 6:35 পাওয়ার কাট হওয়ার 2 মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটে। তাতে যোগসূত্র খুঁজছে এলাকাবাসীরা। ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার। এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এলাকার বেশ কিছু বাড়িতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 2 যুবকের ছবি উদ্ধার করা হয়েছে। বলতে তখন কাকু আবার তো একটা লাইটার ঘরে থেকে দিল, লাইটারটা ওখানে ধরালো, সিগারেটটা ধরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে কাকু পুচকিকে নিয়ে চলে গেছে স্কুলে। আমি জল টল দিতে ভেতরে গেছি, জল দেওয়া হয়ে গেছে। আমি আর এদিকে একবার লাস্টে জল দিয়ে এই করবো, তখন থেকে বলতেছে একটা আমাকে ক্রিম বিস্কুট দাও। আর আবার এসে চলে গিয়ে আবার আসছে ক্রিম বিস্কুট দাও। ক্রিম বিস্কুট এখন হবে না গো, দিতে পারবো না। লাইটার নিয়ে চলে গেছিল ক্রিম বিস্কুট দাও, ক্রিম বিস্কুট হবে না। তারপর আবার ভেতরে চলে গেছে। ভেতরে বললাম না ক্রিম বিস্কুট হবে না, বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও না। তখন ডলি আমার যা কুয়ার পাড়ে মুখ ধুচ্ছে, আমি ওখানেই দাঁড়ানো, বলে উনাকে বলো না আর কেউ নাই। আমি বললাম আর কেউ বলতে এখন আমরা স্নানে যাচ্ছি, এখন কেউ দিতে পারবো না আমরা, তুমি যাও। আমরা এখন বাইরে গেছি, ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এখন জল দিচ্ছি, এখন স্নানে ঢুকো, তুমি যাও, এখন হবে না। বলতেই গলার মধ্যে থাপা মেরে নিয়ে তো আমি সঙ্গে গেল বলে তো সঙ্গে এক ভদ্রলোক ওই সেখানটাই বাড়ি, উনি পিছা করছে, উনি ধরেছে, স্লিপ হয়ে গেছে, জ্যাকেট পরা তো স্লিপ হয়ে গেছে, পাতলা করে লম্বা করে ফর্সা করেছে। এটা মানে এর আগে দোকানে এসেছিল? আমি সেটা বলতে পারছি না, ওইভাবে মনে পড়বে না। আজকেই দেখছি 3বার করে লম্বা করে। কত গ্রামের চেন ছিল তখন? 12 গ্রাম। 12 গ্রাম। নামটা বলো। জ্যোতিকা সাহা। ছিনতাই যাওয়া সোনা ফেরত পেল 2 জন। ছিনতাইকারীদের থেকে সোনা উদ্ধার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঝুমা চান্দা নামে এক মহিলার সোনার চেন ছিনতাই হয়ে যায়, যিনি সরকারপাড়া অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি বাড়ি ফিরছিলেন এবং শনি মন্দিরের কাছে পৌঁছলে হঠাৎ 2 দুষ্কৃতিকারী তার সোনার চেন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। একই দিনে শুক্লানাগ মাসকালাই বাড়ি এলাকার বাসিন্দা বাড়ির কাছে হাঁটার সময় একই ধরনের ঘটনার শিকার হন।
এই ঘটনাগুলির ওপর ভিত্তি করে মামলা দায়ের করা হয়েছিল এবং তাদের খোঁজ চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়। গলানো অবস্থায় চুরি যাওয়া সোনা উদ্ধার করা হয়। আজ কোতোয়ালি থানায় তাদের ডেকে গলানো অবস্থায় হলেও ভুক্তভোগী মহিলাদের তাদের হাতে সোনা ফেরত দিয়ে দেওয়া হয়। 17 মে আমি কাজের থেকে বাড়ি ফেরার পথে আমার মালাটা ছিনতাই হয়ে যায় আনন্দপাড়া থেকে। আমি আজকে থানায় এসে রেফার করার পরে এতদিন পর আমি আজকে মালাটা ফিরে পাচ্ছি, আমি তাতে খুশি। শুক্লা নায়ক, আমার বাড়ি অরবিন্দনগর। দুটো ছেলে এসে বাইকে এসে দাঁড়িয়ে আমার যাচ্ছিলাম, তখন চেনটা ছেড়ে নিয়ে চলে গেল। তারপরে কোর্টনি থানায় এসে বললাম, স্যাররা আমাদের জিনিসটা ফিরিয়ে দিল আজকে। তো আমি আজকে আনন্দিত। পশ্চিমবঙ্গের কলেজগুলোতে চলছে গুন্ডারাজ। শুক্রবার জলপাইগুড়িতে ঠিক এমন ভাষাতেই রাজ্যের কলেজগুলোর বর্তমান অবস্থা ব্যাখ্যা করলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী। কলেজগুলোতে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে এমন ব্যবস্থা কায়েম করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু ছাত্ররূপী গুন্ডা, যে কারণে সাধারণ ছাত্রছাত্রীদের স্বাভাবিক কলেজ জীবন আজ বিপন্ন। চলছে থ্রেড কালচার। ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের শাসক দলের অনুষ্ঠানে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। সুষ্ঠু কলেজ সংসদ না থাকার কারণে কলেজগুলোতে নানান সমস্যার দিকে কারোর নজর নেই। এমনকি বেশিরভাগ কলেজের বাথরুম এতটাই অপরিষ্কার যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সব মিলিয়ে এটাই বলা যায় রাজ্যের কলেজগুলোতে চলছে গুন্ডাদের রাজ। আমি প্রিয়াঙ্কা চৌধুরী, রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী। আজকে জলপাইগুড়িতে আসার কারণ? প্রথমত কারণ হলো যে আমি যখন থেকে প্রেসিডেন্ট হয়েছি, অর্থাৎ 13ই আগস্ট, তারপর থেকে 9ই সেপ্টেম্বর নোটিফিকেশন জারি করে সমস্ত ডিস্ট্রিক্ট কমিটি এবং স্টেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। রিসেন্ট নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য, ডিস্ট্রিক্ট কমিটি গঠনের জন্য এবং স্টেট কমিটি গঠনের জন্য প্রত্যেকটা জেলা ভিজিট করতে হয় আমাদেরকে। তো সেই জেলা ভিজিটে এসেছি। এবং এছাড়া আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ছাত্র জোড়ো অভিযান। অর্থাৎ এনএসইউআই, যেহেতু ছাত্র পরিষদ এনএসইউআই এর অ্যাফিলিয়েটেড, এনএসইউআই এই মুহূর্তে দেশ জুড়ে একটা মেম্বারশিপ চালাচ্ছে। তো সেই মেম্বারশিপের অংশ এখানে ছাত্র পরিষদ, এখানে সেটা ছাত্র জোড়ো অভিযান নাম দিয়ে আমরা প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটির সামনে, বিভিন্ন ইনস্টিটিউশনের সামনে আমরা যাচ্ছি। তাদের কাছ থেকে বিভিন্ন যারা ছাত্রছাত্রী এখনকার যারা পড়ছে তাদের থেকে শুনছি যে তাদের কি প্রবলেম তারা রোজকার দিনে ফেস করছে, ক্লাস হচ্ছে কি না, কীরকম কী ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং যতটা সম্ভব আমাদের দিক থেকে তাদের পাশে দাঁড়াচ্ছি। তো এটাই মেন উদ্দেশ্য এখানে আসা। খাবার খেতে গিয়ে খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে প্রশ্ন তুলতেই হেনস্থার শিকার হলেন এক প্রাথমিক শিক্ষক এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকানে খেতে গিয়েছিলেন খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে প্রশ্ন তুলতেই হেনস্থার শিকার হতে হলো মালবাজার শহরের সত্যনারায়ণ মোড়ের বাসিন্দা পেশায় প্রাথমিক শিক্ষক প্রদ্যুম্ন দাশগুপ্ত এবং তার স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের বাস স্ট্যান্ড লাগোয়া একটি খাবারের দোকানে। প্রথমে বচসা, তারপর হাতাহাতি এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল দোকান মালিকের বিরুদ্ধে। প্রসঙ্গত জানা যায়, প্রদ্যুম্ন দাশগুপ্ত এবং তার স্ত্রী ওই দোকানে খাবার খেতে গিয়েছিলেন। খাবার দিতে দেরি হওয়ায় দোকান মালিককে প্রশ্ন করতেই তার ছেলে সুরজ পণ্ডিত এবং পরিবারের কয়েকজন অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে বলে অভিযোগ। বচসা চলাকালীন প্রদ্যুম্ন বাবুর উপর আক্রমণ করা হয় এবং মাথায় আঘাত করা হলে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। পাশাপাশি প্রদ্যুম্ন বাবুর স্ত্রীকে শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় আহত প্রদ্যুম্ন দাশগুপ্তকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মাথায় 4টি সেলাই দিতে হয়। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার শহরে। প্রশ্ন উঠেছে ক্রেতাদের সাথে এমন আচরণে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আহত শিক্ষক পরিবারের তরফে। প্রদ্যুম্ন দাশগুপ্ত জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে সকালে খাবার খেতে গেলে খাবার পরিবেশন নিয়ে প্রশ্ন করতেই আক্রমণের মুখে পড়তে হয়। অভিযোগের ভিত্তিতে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই দোকানের মালিক বৈজনাথ পণ্ডিতকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বৈজনাথের ছেলে সুরজ পণ্ডিতের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, বৈজনাথ পণ্ডিতের স্ত্রী সুদামা পণ্ডিত জানিয়েছেন, আমার স্বামী এবং পরিবার নির্দোষ, আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ডালপুরি খেতে বাস স্ট্যান্ডে একটি দোকানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমরা ডালপুরি খাওয়ার জন্য জানাই যে আমরা ডালপুরি খেতে চাই।
তো সেই সময় আমরা বসেছিলাম। তো ওদের সার্ভিসটা মোটেও ভালো ছিল না। ওদের দোকানে 4-5 জন কাস্টমার সেই মুহূর্তে ছিল, কিন্তু ওরা আর কি ওই কাস্টমার যারা খাচ্ছে তাদেরকেই দিতে ব্যস্ত ছিল। তারা পরবর্তীতে যখনই চাচ্ছে তাদেরকেই দিয়ে যাচ্ছিলো। তো আমাদেরকে বেশ কিছুটা লেট করেছে, প্রায় আমরা 10-12 মিনিটের উপরে বসে থাকার পর আমাদের কাছে শেষ পর্যন্ত খাবার এসে পৌঁছায়। আমাকে 2টো এবং আমার মিসেসকে 2টো ডালপুরি দেয়। দেওয়ার সাথে সাথেই ওই মহিলা হচ্ছে আমাদের থেকে একটা করে ডালপুরি নিয়ে নেয়, বলে आप लोग एक ही खाइए, मुझे और दूसरों को देना है বলে আমাদের প্লেটের থেকে একটা করে ডালপুরি উঠিয়ে নিয়ে পাশে যারা খাচ্ছিল, যারা অনেকক্ষণ ধরে যারা খাচ্ছিল তাদেরকে আবার দিয়ে দেয়। এরপর আমরা ওয়েট করতে থাকি যে, এবং দেখি মাঝখানে বেশ কিছু পার্সেলও চলে যাচ্ছে। তারপর বলি কি আমাদের কি পুরি দেবেন না? তখন আবার পুরি অনেক কিছুক্ষণ বলার পর তারা পুরি নিয়ে আসতে থাকে, এবং আস্তে আস্তে দেখি আবার তারা যথারীতি আগের যে টেবিলে আমাদের থেকে নিয়ে যাদেরকে দিয়ে দিয়েছিল আবার তাদেরকে দিতে ব্যস্ত হয়ে পড়ে। তখন আমরা জানি যে এটা কেমন ব্যাপার হচ্ছে, যে আমাদের থেকে নিয়ে গিয়ে তুমি হচ্ছে ওখানে খেতে দিচ্ছ, আবার পরবর্তীতে আবার ওদেরকেই দিচ্ছ, আমাদের দিচ্ছ না। তো এই ব্যাপারটা ঠিক না। তো আমরা তারপর সেখান থেকে উঠে যাই এবং যে আমরা 2টো ডালপুরি খেয়েছিলাম তার পেমেন্টটা আমরা করে দিই। এবং হচ্ছে অচেনা লোক তারা, এমন একদম অচেনা লোক তারা না যে আমি এর আগেও এখানে এসেছি খেয়েছি, এরকম টাইপের ব্যবহার করার পিছনে কারণ কি বলে আমাদের মধ্যে কিছুটা হলেও জোরে কথাবার্তা হওয়ার মধ্যে শুরু হয়, এবং কিছুক্ষণ পরে মহিলার গলার আওয়াজ ম্যাক্সিমাম বাড়তে থাকে। তো এরপর তার ছেলে এসে হাজির হয়। তার ছেলে এসে হাজির হওয়ার পর তার ছেলেকে আমি আবার বলি ঘটনাগুলো কি হয়েছে না হয়েছে, কিন্তু ওই ছেলে থাকাকালীন ওর মার গলার আওয়াজ ম্যাক্সিমাম লেভেলে বেড়ে যাওয়ায় এবং তারা রীতিমতন আমাকে সেই মহিলা থ্রেট দেওয়া শুরু করে। মেবি তার ছেলে পাশে থাকায় তার হয়তো আরও বেশি সাহস বেড়ে গেছিলো। তো আমি যখন তাকে পাল্টা বলি যখন যে এরকম টাইপ ব্যবহার, আমি তাকে যে এমন না যে আমি তাকে খুব ভালোভাবে বলেছিলাম, আমি কারণ কি একজনকে যখন আমাকে কন্টিনিউ জোর গলায় আমাকে বলেছে, আমি তাকে জোর গলায় যখন বলি তখন তার ছেলে হলো আমার উপর চড়াও হয় যে আমি তার মার সাথে এরকম কেন ব্যবহার করছি বলে আমাকে মারতে থাকে। এবং নিমেষের মধ্যে ওই ছেলে, তার বাবা এবং ওই মহিলা, সেই মহিলার চটি খুলে এসে আমাকে পিটাতে থাকে। আমি আত্মরক্ষার জন্য হয়তো আমি চেষ্টা করি বাঁচার, কিন্তু শেষ পর্যন্ত আমার মিসেস যে ছিল, আমার মিসেস অনেক বাঁচানোর চেষ্টা করে। আমার মিসেস রীতিমতন মার খেয়েছে, এবং আমার এখানে আমাকে ঘুষি মারার পর এখানে আমার তখনই ফেটে ভয়ঙ্কর রক্তাক্ত অবস্থা হয়। পরে আমরা হসপিটালে গিয়েছি, হসপিটালে গিয়ে আমার এখানে 4টা সেলাই পড়েছে। কি চাচ্ছেন আপনি? মানে আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর তো করেছি। কার নামে এফআইআর করেছেন? কয়জন ছিল? 3-4 জন তো ওরা ছিল। सूरज पंडित तो था ही नहीं था उस टाइम में हम लोग मैंने बना रहे थे खाना, अंकल बना रहे थे मेरा पति, और हम दे रहे थे सब कस्टमर का। तो कस्टमर 6 जन बैठा था, तो मैं उसको सबका दिया एक एक करके। वो भी एकदम आया धमकी से बोलता है मेरा आगे दो। तो हम आगे कैसे देगा उसको? तो दे सबका दिया, सबका देने उसको भी हम देने जा रहा है, उतने में उठो क्या उठ के मेरा धक्का देने लगा, मुख पर थूक फेंक दिया। तो ऐसा कहीं होता है? हम बोला क्यों ऐसा करता है, धक्का देने लगा। तो फिर हम बोला देखो ऐसा नहीं किया, हम तो देने जा रहा है ना तुमको। तो बोला नहीं ऐसा नहीं होता है, थू थू करते चला जाए, ये क्या दुकान है, ये क्या ये है, ऐसे करके बोलने लगा। वो तो कोनो फायर स्टार नहीं है ना। उन्होंने आरोप लगाया कि 3 आदमी आप लोग मिलकर उनके साथ मारपीट किए हैं, और हॉस्पिटल में उनके मुंह पे जख्म भी है जिसमें 3-6 सिलाई पड़ा हुआ है। तो वो तो मैंने पूरा बाद में हमको मारा है, तब मेरा घर से लड़का निकला है, तो बचाने के लिए हमारा लड़का गया, मेरा लड़का को भी मारा है, तब लड़का मेरा उठ के धक्का दिया है तो गिर गया। अभी क्या करेंगे आप लोग? इसमें क्या करना है, हमारा पति है, पति का निकलना अच्छा से हमारा क्या करेंगे, उसको निर्णय करना है। हम लोग का मारा है अपना मतलब, और ऊपर से क्या क्या है 4-10 गुंडा बुला के लाया है, बोला धमकी दे के गया है जो तुम्हारा छोड़ेगा नहीं, मार देगा सबका। बच्चा को भी धक्का दिया, बच्चा को, छोटा बच्चा। आपका नाम? मेरा नाम सुदामा देवी पंडित है। सूरज कौन है आपका? लड़का है। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। কর্তব্যের পাশাপাশি এক পুলিশ কর্মী তার বাঁশির সুরে অনেকেরই মন জয় করে চলেছে। বাঁশির সুর পেলেই জানান দেয় পুলিশ দাদা বাড়িতে এসেছে। পুলিশ ছেলে বাড়ি ফিরতেই বাবা এবং ছেলে একসাথে বাঁশির সুরে সুর মেলান। আর এই দৃশ্য অনুভব করতে দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হন পুলিশ দাদার বাড়িতে।
পুলিশের বাঁশির সুরে মুগ্ধ গোটা গ্রাম। বাড়িতে ছুটিতে আসার একটাই উদ্দেশ্য, সবাইকে বাঁশির সুর শোনানো। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ বড়ুয়াপাড়া নিবাসী শম্ভু রায়, পেশায় কলকাতা পুলিশ। বাড়িতে বাবা পলাশ রায় এবং মা এবং রয়েছেন এক দাদা। বাবা পলাশ রায় বহু বছর থেকে নাম কীর্তনের সঙ্গে যুক্ত। বাবাকেই প্রথম দেখা বাঁশি বাজাতে। ছোট থেকেই মনে স্থির করে যে আমিও একদিন বাবার মতো করে বাঁশি বাজাবো। ব্যাস তারপরেই বাবার কাছ থেকে হাতে খড়ি নেওয়ার পর এক ওস্তাদের কাছে তালিম নেওয়া শুরু করে। তারপর সামান্য কিছুদিন শেখার পর অসাধারণ বাঁশি বাজাতো শম্ভু। তারপর হঠাৎই কলকাতা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসে তার বাড়িতে। তারপর চলে যেতে হয় আইন রক্ষার্থে। শম্ভুবাবু বলেন, বাড়িতে যখন বাঁশি বাজাই এলাকার সব ছোট ছোট ভাই এবং বোনেরা ছুটে আসে আমার বাঁশি শোনার জন্য, আর এতেই আমার ভীষণ আনন্দ অনুভূত হয়। আমি যখন কলকাতায় ডিউটি করি, পাড়ার ভাই বোনেরা আমাকে ফোন করে বলে, দাদা কবে আসবে, তোমার বাঁশির সুর শুনবো, আর তাতে আরো বেশি আনন্দ হয়। এখানেই শেষ নয়, শম্ভুবাবু বাঁশির পাশাপাশি ঢোল থেকে খোল এবং হারমোনিয়াম সবেতেই দক্ষ। তবে পুলিশের চাকরি করেও এই ধরনের প্রতিভা এখনো দেখা মিলছে, কুর্নিশ জানায় অনেকেই। ইসে করছি, আমি কলকাতা পুলিশে যেহেতু আছে সেরকম আর আশা হয় না। এখন তারা বলে যেহেতু এখন আসছি, এখন ওদেরকেও শোনাই, ভালো লাগে ওদেরকে। শুনেছি ওরা কি ফোনও করে বাঁশির সুর? হ্যাঁ ভাই, ফোন করে যে ভাই তুই কবে আসবি আর আমাদেরকে গান শোনাবি বাঁশির সুর, তো এটা বলে। কেমন আনন্দ হয় এতে? হ্যাঁ, আনন্দ খুবই হয়, কারণ জিনিসটা শিখছি, সেইটা তাদেরকে শোনাচ্ছি, তারা ভালো লাগছে তাদেরকে, তো এটা তো আমার নিজের প্রাপ্তি একটা। যে কি বলবো, যে এই সময়তে সবাই মোবাইলের দিকে চলে যাচ্ছে, নেক্সট জেনারেশন, কি বলবো? এটাই বলবো যে মোবাইল অসুবিধা নেই, মোবাইল থাকবে, কিন্তু মোবাইলের পাশাপাশি মোবাইলটাকে পজিটিভ দিক দিয়ে ব্যবহার করতে লাগবে। যেমন মোবাইল তো পড়াশোনার দিক থেকে, যেমন গান বাজানো মোবাইল থেকে সবকিছু শেখা যায়, তো সেই জিনিসটা আমি বলবো যে যাতে পজিটিভ জিনিসটা কাজে ব্যবহৃত হয়। বাঁশির পাশাপাশি আর কি কি বাজাও তুমি? বাঁশির পাশাপাশি আমি হারমোনিয়াম, পিয়ানো, খোল, ঢোল সব এগুলো পারি। মানে এগুলো কোথা থেকে আসলো তোমার? প্রথম থেকে এত কিছু শিখলে? প্রথম থেকে তো মোটামুটি বাড়িতে, যেহেতু আমার বাবা কীর্তনের সাথে যুক্ত, তো বাবার সাথে তো একটা সম্পর্ক থাকবেই, গান বাজনার, তো এইভাবেই আর কি। মানে বাবার কাছ থেকেই? হ্যাঁ, বাবার কাছ থেকেই হাতে করে আর কি। সবই মোটামুটি সবই পারো তাহলে? সবই পারি প্রায়। আচ্ছা, কি নাম তোমার বললে? আমার নাম শম্ভু রায়। কোথায় কর্মরত তোমার? আমি বর্তমানে রয়েছি কলকাতা পুলিশে। আচ্ছা, আমি রয়েছি বর্তমানে বডিগার্ড লাইন, ডায়মন্ড হারবার। এখন কি বাড়িতে ছুটিতে এসেছো? আমি বাড়িতে ছুটিতে এসেছি। কোথায় বাড়ি যেন বললে? বাড়ি পাহাড়পুর, দক্ষিণ বড়ুয়াপাড়া। বাড়িতে কারা কারা আছে? বাড়িতে আছে মা, বাবা, দাদা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন, সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। সাইকেলে চেপে এবার নিঃশব্দে কানা গলিতে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের কাছে পৌঁছে যাবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পিঙ্ক পুলিশ।
শহরে বিশেষত নারী সুরক্ষাকে হাতের মুঠোয় রাখতে নতুন উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের। একদিকে যেমন 112 হেল্পলাইন নম্বরে ডায়াল করলেই পৌঁছে যাবে পিঙ্ক পুলিশ, তার পাশাপাশি এবার অপরাধ করে শহরের কানাগলি দিয়ে পালানোর পথ বন্ধ করতে চলেছে পুলিশ। সাধারণত অপরাধ করে পুলিশের হাত থেকে বাঁচতে অলিগলি দিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা, কারণ দ্রুত গাড়ি নিয়ে সেই পথ ধরে ছুটে যেতে সমস্যা হয় পুলিশের। এবার তেমনি কানাগলিতে নিঃশব্দে অপরাধের সামনে দ্রুত পৌঁছানো সম্ভব হবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশের সাইকেল বাহিনীর। জেলাতে আমরা প্রথম থেকে উইনার্স টিম আছে, ওর সঙ্গে আমরা পিঙ্ক পুলিশ পেট্রোলিং স্টার্ট করেছিল, 4টে ভ্যান চলছে। তার মধ্যে একটা নতুন অ্যাডিশন আজ থেকে হয়েছে, আমরা ইলেকট্রিক সাইকেল পেয়েছি। ওটা দিয়ে আমাদের যে উইনার্স টিম প্লাস আমাদের পিঙ্ক পেট্রোল যেটা আছে ওরা এই সাইকেলটা ব্যবহার করবে। আমরা 35 সাইকেলসটা পেয়েছে। আমরা যে মেজর 4টে টাউন আছে আমাদের জেলাতে, ওই টাউন মধ্যে ব্যবহার করব। এর থেকে আমরা আর পুলিশের প্রেজেন্স বাড়াতে পারবো। আর যেসব আমাদের স্কুল কলেজেস আছে, বাস স্ট্যান্ড, যত পাবলিক প্লেসেস আছে, ওই জায়গাতে ওরা গলিগুলিতে সব জায়গাতেই একদম ইজিলি পেট্রোলিং করতে পারবে। পুলিশ প্রেজেন্স বাড়বে আর মানুষই ওর থেকে নিশ্চয়ই সুরক্ষিত হবে। নিশ্চয় যাবে, এটার জন্য আমরা সব জায়গাতে যেতে পারো। সাইকেল দেওয়ার এটাই উদ্দেশ্য ছিল কি আমাদের মুভমেন্টটা, পুলিশ প্রেজেন্সটা সব জায়গাতে দেখা যাবে আর ওরা সব জায়গাতেই কনজেস্টেড জায়গাতেই যেতে পারে। নাজেহাল অবস্থা সবজির বাজারে, আজও একই রকম ভাবে চড়া দামে সবজি কিনছেন ক্রেতারা। জলপাইগুড়ি দিন বাজারে এবং বিভিন্ন বাজারে সবজির দাম শুক্রবার দেখা যাচ্ছে যে আলু খুচরো বাজারে 40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে 25 থেকে 26 টাকা কিলো দরে, এবং পেঁয়াজের দাম একটু কমলেও 60 থেকে 70 টাকা করে প্রতি কেজি পেঁয়াজের দাম। বেগুন, বাঁধাকপি, ফুলকপির দাম সামান্য কমলেও শীতের মরশুমে আজও সবজির দাম অনেকটাই বেশি বলে অভিযোগ। সমস্যায় ক্রেতারা। বিক্রেতারা বলছেন আর কয়েকদিনের মধ্যেই সবজির দামে পতন আসবে। কিন্তু না, এই যে পেঁয়াজ তো ওই দাম কমে না, 40 টাকা 80 টাকা কেজি, এই যে 60 টাকা কেজি। আর আলু 40 টাকা কেজি, আলু 40 টাকা কেজি। আপনার রসুন আছে 200 টাকা কেজি। আপনার এখনো তো পুরোটাই প্রায় শীত পড়ছে, দাম বেশি আছে, তাও মানুষ টুকটাক চলতেই হবে, কম করে নিতে হবে। যেটা আমি আধা কেজি 1 কেজি নিতাম, ওটা 3 পাওয়া নিতে হবে। মানে আগে কি এই সময় কি এই দাম ছিল? গতবার আগে হচ্ছিল না, এবারে এরকম হচ্ছে। অসুবিধা হচ্ছে তো? অসুবিধা তো হচ্ছে, আমার দেখাই আছে, এটা তো বলার কোনো কথা নেই। যেখানে 500 জিনিসপত্রের যা দাম, যেখানে আমাদের মানে 1 কেজি নিতাম সেখানে 250 নিচ্ছি। দারুণ অসুবিধা হচ্ছে। আমাদের তো দিন কামাই দিন খাই, আমাদের তো আর তো চাকরি বাকরি নেই। এইদিকে আশা করেছিলেন এই দামটা? না, সামনের বার তো প্রচুর কম ছিল, এবারই দামটা প্রচুর। প্রতি 2 কিলো 4 কিলো ফেলতেও হয়, মাল নষ্ট হয়ে যায়। আর সবজিগুলোর দাম তো মানে এখন আস্তে আস্তে বের হচ্ছে, সবজিগুলো বের হচ্ছে, আস্তে আস্তে দাম কমতেছে। এখন আগে যে সবজির বাজারটা ছিল, ফুলকপি ধরেন 100 টাকা কেজি, এখন তো ফুলকপি চলে আসছে খুচরা 40 টাকা কাছাকাছি। কোয়াশ, মূলা, বেগুন ধীরে ধীরে দাম মানে আমদানি হচ্ছে, মার্কেটে দাম কমে যাচ্ছে। এখন পেঁয়াজটা আপনার এই দামটা বেড়েছিল, কিন্তু পেঁয়াজটা পুরোনো পেঁয়াজটার দামটা একটু বেশি। ধরেন গইতে আমাদের এই 55 থেকে 60 টাকা বেচতেছি, আর নতুন পেঁয়াজটার দাম কম আছে, 50 থেকে 52 টাকা বেচতেছি। হ্যাঁ, একটু কিছু কিছু দোকানদার একটু হয়তো পুরোনো নতুনটাকে একটু ডিফারেন্স করে দিচ্ছে, একটু কম বেশি হয়ে যাচ্ছে। এটা মানে আপনার ঠিকই আছে কথা আপনার, কিন্তু গদিতে 50 থেকে 52 টাকা নতুন পেঁয়াজ, আর পুরানো পেঁয়াজ আপনার না নেমে যাবে। আলু, পেঁয়াজ, সবজি সব নেমে যাবে। এই মাসটা ধরেন আজকে 22 তারিখ, তো এই 7 দিন আরো গেলে এই দামগুলো আপনার মোটামুটি 10 টাকা 15 টাকা কেজি মিনিমাম কমে যায় আপনার। এই হ্যাঁ, প্রতিদিন তো এই কালকে না পরশু না আসছিল, আমাদেরকে বললো। আমরা তো যা আমাদের সহযোগিতা যা আমরা করতেইছি, আমরা বেশি মার্জিন ধরে বেচি না। আমাদের বস্তা পরে 10 টাকা 20 টাকা লাভ হলেই আমরা মাল বেচি দিই। আমরা শঙ্করজি গুপ্তা। হ্যাঁ, হোলসেল ম্যানেজার আমাদের। এটা হলো দিন বাজার। আমাদের ফার্ম নাম হলো কিষানজি শঙ্করজি। হ্যাঁ, লিখে দিই, কখনো মতো ভুল ভ্রান্তি হয়ে যায়, প্রায় লিখে দিই আমরা। হ্যাঁ, লিখে দিই আমরা। হ্যাঁ, কাস্টমার সুবিধার জন্য সরকারি তন্ত্র আছে, দেখলে বুঝতে পারবো না যে দামটা কি আমরা বেচতেছি, বুঝলেন না? হ্যাঁ, ওটা আমাদের। হ্যাঁ, না, আমরা ওই যে বোর্ডে যা রেট হয় সকালবেলা এসে লিখে দিই আমরা। ভাত চাইতেই প্রতিবন্ধী ছেলের মাথায় সৎ মায়ের ধারালো অস্ত্রের কোপ। দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে
থানায় অভিযোগ দায়ের বাবার। এমনই এক হৃদয় বিদারক ঘটনার খবর সামনে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের ঠুটা পাকড়িতে। ঘটনা প্রসঙ্গে মারাত্মকভাবে জখম প্রতিবন্ধী যুবকের বাবা নরেশ রায় জানান, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর 5 মাস আগে আমি এক সন্তান সহ এক মহিলাকে বিয়ে করি, কারণ আমার প্রথম পক্ষের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে এবং দ্বিতীয় বিয়ের সময় ঠিক হয় 2 সন্তানকেই নিজের মতো ভালোবাসবে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। কিন্তু আজ যখন আমার শিলিগুড়ি কর্মস্থলে খবর যায় যে আমার দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে দুজনে মিলে আমার প্রথম পক্ষের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং ছেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি, তখনই আমি ছুটে আসি এবং ঘটনা শোনার পর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি। আমার হলো কি, আমি প্রথম বিয়ে করছি, সে মারা গেছে, পরে আবার দ্বিতীয়বারে বিয়ে করলাম। 5 মাস হয়েছে। তো আমার ছেলে একটা আছে প্রতিবন্ধী, তাকে দেখাশোনা করবে। তারও একটা ছেলে আছে, আমরা উভয় পক্ষে দুজনে মেনে নিয়েছে। ও নিছে যে আমি তোমার ছেলেকে দেখবো আর তুমি আমার ছেলেকে দেখবা। তো এই জন্য বাড়িতে আর লোক নাই কেউ, যে আমি ভাবছি যে দুজনের সংসার করি, আমার ছেলেকেও দেখবে আর বাড়িটাও দেখবে। তো আমি তো এতদিন ভালোই ছিল, পরে এমন হয়ে গেল যে কালকে যে ঘটনাটা দেখলাম তাতে আমি আমার স্ত্রীর অভিযোগে আর কি বিরুদ্ধে আমি মামলা করি। কেন, কি করেছে আপনার স্ত্রী? আমার স্ত্রী এমনভাবে কালকে আমার ওই প্রতিবন্ধী ছেলেকে সকাল থেকে খাওয়ার দেয় নাই, তারপরে আবার প্রথম সন্ধ্যায় মানে এমন মারধর করছে যে বলার মতো না। আচ্ছা, দাও মানে দাও ছিল না, বসিলা ছিল, মাথার উপরে কোপ মারছে আর গলার মধ্যে বালিশ আর কি চাপা দিছে, চাপা দিয়ে মারার চেষ্টা করছে। তো আমি এত কিছু দেখার পরে আমি আচমক হয়ে গেলাম যে আমি এই লোককে আর আমি কোনোদিন এই বউকে আমি আর মানায় নিতে পারি। আপনি কি কাজ করেন? আমি মানে শিলিগুড়িতে কাজ করি, ডনবগ স্কুল আছে না, ডনবগ স্কুলের মালিকের বাড়িতে আমি বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু কাজ করি। আপনার স্ত্রী এখন কোথায়? আমার স্ত্রী এখন কালকে তো পুলিশ করছি, তারা নিয়ে আসে। ধন্যবাদ। আপনার কি নাম? আমার নাম নরেশ রায়। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম হলো পিঙ্কি রায়। আর আপনার ছেলে? আর যে কোন ছেলে? বড় ছেলে যাকে মেরেছে? যাকে মেরেছে প্রসেনজিৎ রায়। অপরদিকে হাসপাতালের বেডে শুয়ে প্রতিবন্ধী যুবক প্রসেনজিৎ রায় বলেন, মার কাছে ভাত চাইতেই মা আর তার ছেলে বাঁশলা দিয়ে মাথায় কোপ এবং গায়ে কোপ মারে। কেন মারছে তোমাকে? কিভাবে? বালিশ চাপা দিয়ে আবার কামড় দিছে, কোথায়? বাঁশলা দিয়ে দিছে। কোথায় মারছে? এখানে। তোমার কি নিজের মা না সৎ মা? সৎ মা। আচ্ছা, কেন? আমার নিজের মা মারা গেছে। আচ্ছা, ওকে বলতে গেছি কি বলতো, মানে আমি 2টা 3টা 4টার দিকে ফোন করে, মানে কাকে যে ফোন করে ওইটাই বলতে গেছি, ওইটাতে হয়ে গেছে। দেখুন, এটা খুবই অমানবিক ঘটনা। তার কারণ কালকে যে ঘটনাটা আমি রাত্রে জানতে পারলাম, যখন আমাকে ফোন করা হলো, আমি সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়েছিলাম, ছেলেটার সঙ্গেও কথা বলি এবং তার মুখে যা শুনলাম, সত্যি একটা প্রতিবন্ধী ছেলে যে রাজ্য সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পায়, হাঁটাচলা করতে পারে না, অক্ষম, তাকে দেখাশোনার জন্য মূলত তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল তার মা মারা যাওয়ার পরে। এই আশায় যে তারও যাকে বিয়ে করেছিল তারও একটা সন্তান আছে এবং এই একে অপরকে দেখবে, এই আশায় এই প্রতিবন্ধী ছেলে যাতে খাওয়া দাওয়া করে থাকতে পারে, বাঁচতে পারে, এই ভরসায় বিয়ে করেছেন। কিন্তু কালকে যে ঘটনা ঘটলো, ভাত চাওয়ার অপরাধে তাকে যেভাবে নির্মমভাবে তাকে বাসিলার মাথার উপরে মাথার সামনে বাসিলা দিয়ে কোপ মারা হলো, ছেলেটি যখন নিজেকে বাঁচাতে গেল তখন তার হাতের তালুতে তার শোল্ডারে তার মা কামড়ে ধরেছে এবং শেষে তাকে বালিশ চাপা দিয়ে, আমরা সেই বালিশটাও পুলিশের কাছে জমা দিতে এসেছি, সেই বাসিলার যে অস্ত্র দিয়ে তাকে মারা হয়েছে সেটা এবং তার জামাকাপড়, রক্তাক্ত জামাকাপড় পুলিশকে জমা দিতে এসেছি। এটা সত্যি অমানবিক ঘটনা। এরকম মা যে এরকম হতে পারে, মানে সৎ মা হলে পরেও এত নৃশংস একটা প্রতিবন্ধী ছেলেকে যেভাবে করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, এটা সত্যি ধিক্কারজনক, নিন্দনীয়, মানে নির্মম ঘটনা। এবং আমি ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি। গতকাল গভীর রাতে আমি 1টা অবধি হসপিটালে ছিলাম এবং আজকে সকালেও তার সঙ্গে কোতোয়ালি থানায় এই মহিলার বিরুদ্ধে এফআইআর করতে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। পুষ্পা ছেত্রীর ওপর নির্মম অত্যাচারীদের ফাঁসির দাবিতে সোচ্চার বাগড়াকোটের মানুষ।
পুষ্পা ছেত্রীর ওপর নির্মম অত্যাচারীদের ফাঁসির সাজা চেয়ে সোচ্চার হলো বাগরাকোটের পঞ্চায়েত সদস্য সহ সাধারণ মানুষ। উল্লেখ্য, মালব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার টোটগাঁও বস্তির কন্যা ছিল বছর 26-এর পুষ্পা ছেত্রী। শিলিগুড়ির একটি বিউটি পার্লারে কাজ করতেন, থাকতেন ভানুনগর এলাকায়। গত 7ই নভেম্বর তার ওপর ঘটে নির্মম অত্যাচারের ঘটনা এবং তাকে খুন করা হয়। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। দোষীদের ফাঁসির সাজা চেয়ে সোচ্চার ছিলেন বাগরাকোটের মানুষ। এদিন মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মেলান বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য। ওই এলাকার পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা জানান, আমরা চাই দোষীদের ফাঁসির সাজা হোক। ये जो घटना हुआ है ये बहुत शर्मसार घटना हुआ है और इसके लिए हम लोग अपील करते हैं कि जो ये घटना घटी है पुष्पा छेत्री के साथ, वो दोषियों को फांसी का सजा ही मिलना चाहिए। एकदम। आप लोग बाकी को क्या बोलना है? सबका यही कहना है, हम लोग चाहते हैं कि जो दोषी जो भी इस जल्द से जल्द सजा होना चाहिए कड़ी से कड़ी सजा और उसको कड़ी से कड़ी न्याय मिलना चाहिए। और फांसी नहीं हुआ तो आप लोग क्या करेंगे? हम लोग धरना करेंगे, रोड पे उतर जाएंगे। हम लोग उनके सपोर्ट के लिए जो करना कुछ भी कर लेंगे, हम लोग न्याय दिला के कोर्ट में जाके जुलूस करेंगे। সপ্তম অর্থাৎ শেষ দিনে রাস উৎসবের মেলাতে মানুষের ঢল নামলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির প্রধান পাড়াতে। উল্লেখ্য, এখানে 7 দিন ধরে অনুষ্ঠিত হয় রাস উৎসব। আর রাস উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল গান অনুষ্ঠিত হয় প্রায় প্রতিদিনই। বসে জমজমাট মেলা। এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই রাস মেলায় উপস্থিত হন। এক প্রকার একটি মিলনস্থলেই পরিণত হয় গ্রামের এই রাস মেলা বলে উদ্যোক্তাদের দাবি। রাসমেলা কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ সরকার বলেন, রাস উৎসব উপলক্ষে এবার অসংখ্য মানুষের সমাগম হয়েছে। আগামী দিনে আরো জমজমাট হবে এই রাস উৎসব। আমরা আগত সকলকেই অভিনন্দন জানাই বলে তিনি জানান। আজকে এই যে রাসমঞ্চটা দেখছেন, এই রাসমঞ্চটা সাধারণত এখানকার সমস্ত জনগণ এবং প্রবাদ গ্রন্থাগারের কর্তৃপক্ষ সকলেই বলল যে না, আপনার বাবার স্মৃতি আমরা স্থাপন করব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। বাইক ও সাফারি গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের, আহত আরো এক যুবক। ঘটনাটি ঘটেছে মালবাজারের প্রবেশদ্বারে মাল নদীর পার্শ্ববর্তী এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। প্রসঙ্গত জানা গেছে, মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের 2 যুবক বাইকে করে 31 নম্বর জাতীয় সড়কে উঠতে গিয়ে উল্টো দিক থেকে আসা বিয়েবাড়ির একটি সাফারি গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা 2 যুবক। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। অপরজন গুরুতরভাবে আহত অবস্থায় চিকিৎসা শুরু হয়। মৃত যুবকের নাম শায়ন বণিক, বয়স 27 এবং আহত যুবকের নাম রেজাউল মোস্তাক, বয়স 30। প্রসঙ্গত সূত্র মারফত জানা গেছে, ক্রান্তি ব্লকের 2 যুবক মালবাজার শহরে কোনো এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠান থেকেই গভীর রাতে বাড়ি ফিরবার পথে দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে 2 যুবককে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে আহত যুবকের অবস্থা সংকটজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে মৃত যুবকের দেহ পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাইক এবং সাফারি গাড়ি আটক করেছে মালবাজার থানার পুলিশ এবং ঘটনার তদন্তও শুরু করেছে। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে স্বনির্ভর করার উদ্দেশ্যে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সদর বিডিও অফিস চত্বরে খোলা হলো একটি দোকান। নাম দেওয়া হলো সৃষ্টিশ্রী। সৎ মায়ের দ্বারা হত্যার চেষ্টা প্রতিবন্ধী এক কিশোরকে, থানায় অভিযোগ দায়ের মহিলার স্বামীর। জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ওই কিশোর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।